আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, গত 2-3 দিন ধরে তোমরা খালি বলেই যাচ্ছ যে স্যার সৃজনশীলের গ প্রশ্ন দিন, ঘ প্রশ্ন দিন। আমি শুধু ক খ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি মনে করি যে আসলে ক খ যে ভালো মতো পারবে তার পাস নিশ্চিত হবে। আর ঘটা খুবই প্রয়োজন, যারা আসলে একটু দুর্বল স্টুডেন্ট, একটু বর্ণনামূলক কিছু জিনিস খাতায় থাকলেও কি হয়, রেজাল্টটা একটু পাস নাম্বারটা চলে আসে। তো আজ আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কিছু সৃজনশীলের যেগুলো নম্বর তোমার থাকবে 2 নম্বর, সেই প্রশ্নগুলো কিছু সাজেশন দিচ্ছি। তোমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স এই যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায় থেকে তোমরা কোন কোন ঘগুলো পড়বে সেটা একটু বর্ণনা করছি। প্রথমেই তোমরা মানব কল্যাণে তেজস্ক্রিয়তার যে অনেক অবদান রয়েছে সেটা তুমি বলবা। অর্থাৎ তেজস্ক্রিয়তা ব্যবহার করে আমরা এক্সরে করি, তেজস্ক্রিয়তা ব্যবহার করে আমরা চিকিৎসা করে থাকি, কৃষিক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমাদের গোয়েন্দা বিভাগে ব্যবহার করে থাকি, বিজ্ঞান ও প্রযুক্তিতে ব্যবহার করে থাকি। এই তথ্যগুলো তুমি সুন্দর করে খাতায় লিখে দিবে। এরপরে 2 নম্বরে তুমি যেটি দেখবে সেটি হচ্ছে তেজস্ক্রিয়তা বিভিন্ন রশ্মিগুলো তুমি ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মি রয়েছে, তোমার আলফা রশ্মি, গামা রশ্মি এবং বিটা রশ্মি, এগুলো কোনটার বৈশিষ্ট্য কেমন, কোনটা কোন ধরনের আধান, সেই বিষয়গুলো সম্পর্কে তুমি একটু ছোট ছোট করে 3 লাইন 4 লাইন করে প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো একটু লিখলাম। এরপরে তোমার হচ্ছে 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লিখো। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে যে আমরা তেজস্ক্রিয় আইসোটোপগুলো ব্যবহার করে থাকি, সেগুলো কি ধরনের ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, যে তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক, রোগ নির্ণয়ের ক্ষেত্রে, 2 হচ্ছে আমাদের রোগ চিকিৎসার ক্ষেত্রে। অর্থাৎ মনে করো একজন রোগীর ক্যান্সার হয়েছে, তাহলে ক্যান্সারটা কিভাবে হয়েছে আমরা বুঝবো কি করে, সেটা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে কোনো একটা টিউমার শনাক্ত করা। আবার সেই টিউমারটাকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে থাকি। ঠিক আছে, অনেকে দেখো না রেডিওথেরাপি নেয় যারা ক্যান্সারের রোগী, তো তারা মূলত এই তেজস্ক্রিয়টাই বেশি ব্যবহার করা হয় তার শরীরের কোন একটা অংশে যেখানে ক্যান্সারের কোষটা সৃষ্টি হয়েছে। তো তুমি বিস্তারিতভাবে এগুলো একটু বাসায় পড়ে যাও, এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তুমি 3 থেকে 5 বার একটা কোশ্চেন তুমি 3 থেকে 5 বার পড়বা, কিন্তু মুখস্থ করার চেষ্টা করবা না। হ্যাঁ, তাহলে মুখস্থ করলে অনেক সময় লেগে যাবে। 3 থেকে 5 বার পড়লে একটা ধারণা হবে, সেই ধারণার আলোকেই তুমি কি করতে পারবা, পরীক্ষার হলে কিছু না কিছু খাতায় লিখে দিয়ে আসতে পারবা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্যার সৃজনশীলের যে ঘ অর্থাৎ 2 নম্বরে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নের সাজেশন দিচ্ছি। এখন আমি দেব তোমাদের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, এই যে অধ্যায়টা রয়েছে, এই চৌম্বক ক্রিয়ার অধ্যায়টা তোমাদেরকে এখন একটু সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা ঘয়ের জন্য তুমি 2টা প্রশ্ন একটু দেখতে পারো। আমি একদম পূর্ণাঙ্গ সাজেশন দিচ্ছি না, বাট তুমি একটু পড়ে যাও। যদি পরীক্ষার হলে কোনোভাবেই গাণিতিক ট্রাম তুমি লিখতে না পারো, গণিতের সূত্র না পারো, অন্তত যেন এগুলো কিছু লিখে দিয়ে আসতে পারো। প্রথমেই তুমি যে প্রশ্নটা একটু দেখবে সেটা হচ্ছে ট্রান্সফরমারের গঠন বর্ণনা করো। এটা তুমি এখন একটু রিভিশন দিয়ে ফেলো, ট্রান্সফরমারের গঠনটা একটু রিভিশন দাও। দ্বিতীয় তুমি যে কোশ্চেনটা দেখবে, জাতীয় গ্রিডের সঞ্চালনের লাইন কিভাবে সিস্টেম লস করে থাকে। অর্থাৎ আমরা যখন জাতীয় ন্যাশনাল গ্রিড থেকে কোথাও কোনো সংযোগ দিয়ে থাকি, সেই সংযোগ লাইন কিভাবে সিস্টেম লস করে, অর্থাৎ সিস্টেম লস বলতে এখানে বিদ্যুতের অপচয় করে, সেই সম্পর্কে তুমি একটু বিস্তারিত একটু পড়ে যাও, যাতে নিজের মতো করে কিছু বানিয়েও হয়তো একটু লিখে দিয়ে আসতে পারো। আর এই সাজেশনগুলো আমি কাদেরকে বেশি করে দিই, যারা একদমই পরীক্ষায় ফেল করবে এরকম একটা সিচুয়েশনে রয়েছে। আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল রবিবার তোমাদের পদার্থবিজ্ঞান 2 পরীক্ষা। এই পদার্থবিজ্ঞান 2 এর জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সাজেশন দিচ্ছি, যেগুলো নম্বর থাকবে সৃজনশীলের 2 নম্বর। এখন আমি তোমাদেরকে দেব চলবিদ্যুৎ, এই যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় থেকে 2টি বড় প্রশ্ন। তোমরা এই 2টো বড় প্রশ্ন মুখস্থ করবা না, তোমরা কি করবা, 2 থেকে 3 বার অথবা 3 থেকে 5 বার, যারা একটু ভালো স্টুডেন্ট তারা 3 থেকে 5 বার পুরো কোশ্চেনটার উত্তরটা গাইড বই থেকে একটু রিভিশন দিবা, পড়বা। ঠিক আছে, তো প্রথমে যে কোশ্চেনটা পড়বা সেটা হচ্ছে ওহমের সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা করো। তোমরা জানো যে ওহমের সূত্র একটি, কিন্তু এটাকে আমরা গাণিতিকভাবে 3টি সূত্রে রূপান্তর করেছি। এই 3টি সূত্র তুমি একটু গাণিতিক রূপ অনুসারে তুমি পড়বা। এরপরে 2 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ যে সংযোগটা দেই, এই সংযোগের মাঝে কোন বর্তনীটা, আচ্ছা 2 ধরনের বর্তনী রয়েছে, 2 ধরনের বর্তনীর মধ্যে কোন ধরনের বর্তনী আমাদের জন্য সবচেয়ে বেশি সঠিক হবে সেই সম্পর্কে তুমি তোমার যুক্তি তুলে ধরবে। এই কোশ্চেনটাও তুমি বইয়ের ভিতরে পাবা, মেইন বইয়ে আছে অথবা তুমি গাইড বইয়ে আছে। তুমি এই 2টো প্রশ্ন এখনই একটু রিভিশন দিয়ে ফেলো।
আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 26 পরীক্ষার্থীবৃন্দ। এখন আমি তোমাদেরকে স্থির বিদ্যুতের সৃজনশীলের ঘ লেখার জন্য 2 নম্বর উপযোগী কিছু সাজেশন দিচ্ছি। তোমরা প্রথমে যে কোশ্চেনটি পড়বে সেটি হচ্ছে কুলম্বের সূত্রটি লিখো। কুলম্বের সূত্রটা তুমি লিখবা, এটার জন্য 1 নাম্বার, আর এই সূত্রটা তুমি একটু ব্যাখ্যা করে দিবা, এটার জন্য 1 নাম্বার। টোটাল এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে 2 নাম্বারের উত্তর, 1 পৃষ্ঠায় লিখবা। দ্বিতীয় যে কোশ্চেনটা আমি তোমাদেরকে দিচ্ছি, যদি প্রথম চার্জকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হয় তবে বলের মানের কি পরিবর্তন হবে, তুমি এই কোশ্চেনটার উত্তর লিখবা। অর্থাৎ যদি প্রথম চার্জকে দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বকে অর্ধেক করা হয় তবে বলের মানের কি পরিবর্তন হবে। আর আমি সবসময় বলি, যারা একটু দুর্বল স্টুডেন্ট, কালকে পরীক্ষায় পাশ নিয়ে টেনশনে আছো, তোমরা প্লিজ এই দুটো প্রশ্ন একটু 2 থেকে 3 বার বাসায় একবার পড়ে যাও, যাতে কালকে পরীক্ষার খাতায় কিছু না কিছু লিখে দিয়ে আসো। খাতাটা লিখলেও তুমি মোটামুটি একটা কি পাবা, নম্বর পাবা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ। আলোর প্রতিসরণ থেকে আমি তোমাদেরকে 2টি এবং আলোর প্রতিফলন থেকে 2টি, মোট 4টি কোশ্চেন তোমাদেরকে সৃজনশীলের ঘ হিসাবে সাজেশন দিচ্ছি। তোমরা এই কোশ্চেনগুলো একটু এখনই বাসায় কয়েকবার পড়ে ফেলো, মুখস্থ করবা না, জাস্ট কয়েকবার পড়বা। 1 নম্বর যে কোশ্চেনটা তুমি পড়বা সেটা হচ্ছে আপাতন কোণের মান কম বেশি হলে কি ঘটবে। এই ধরনের কোশ্চেন অনেকবার পরীক্ষায় আসে। তুমি 2-1টা সৃজনশীল প্রশ্ন প্রিভিয়াস বোর্ড কোশ্চেনে দেখবা এই কোশ্চেনগুলো এসেছে। তুমি জাস্ট 1-2বার রিডিং নিয়ে ফেলো যে আপাতন কোণের মান কম বেশি হলে কি ঘটবে এই সম্পর্কিত দেখো 2-1টা প্রশ্ন গাইড বইতে আছে, সেটা পড়ো। এরপরে চোখের যে ত্রুটি রয়েছে, যে চোখ অনেক সময় আমরা দূরের জিনিস দেখতে পাই কিন্তু কাছের জিনিস দেখতে পাই না, কাছের জিনিস দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না, এটি কোন ধরনের ত্রুটি এবং কোন ত্রুটির জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে চশমায়, সেই সম্পর্কিত একটু কোশ্চেনটা তুমি পড়ে ফেলবা। এবার চলে আসি আলোর যে প্রতিফলন, এই যে অধ্যায়টি রয়েছে তোমাদের, এই আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে 2টো সূত্র রয়েছে, এই 2টো সূত্র তুমি একটু অবশ্যই পড়ে ফেলবা। এরপরে তোমাদের দর্পণ সম্পর্কিত একটা কোশ্চেন স্যার দিয়েছি সাজেশন হিসাবে, যে কোন দর্পণে বাস্তব ও অবাস্তব 2 ধরনেরই প্রতিবিম্ব দেখা যায়, এটা কি লিখেছি স্যার, প্রতিবিম্ব। ঠিক আছে, অর্থাৎ কোন দর্পণে তোমার বাস্তব এবং অবাস্তব 2 ধরনের প্রতিবিম্ব দেখা যাবে, সেই বিষয়টাই তুমি একটু রিভিশন দেবে। এই ছিল তোমাদের সৃজনশীলের ঘ। আশা করি তোমরা এই আগামী 2-3 ঘন্টার ভিতরে পুরো সবগুলো কোশ্চেন স্যার যে সাজেশন দিলাম সবগুলো কোশ্চেন তোমরা একটু পড়ে ফেলো। এবং আমি আবারও বলবো, যারা একটু দুর্বল শিক্ষার্থী রয়েছে, কালকে যাদের একটু পাশ করা নিয়ে একটু টেনশন কাজ করতেছে, একটু ভয় কাজ করতেছে, তারা অনুরোধ করব তোমরা এই কোশ্চেনগুলো একটু কয়েকটা বার রিভিশন দাও, যেগুলো স্যার এতক্ষণ ধরে সাজেশন দিলাম। আশা করি যে ইনশাল্লাহ তোমার পাশ কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া। তুমি চেষ্টা চালিয়ে যাও, তুমি পারবা, তুমি কোনো টেনশন করবা না, কিছু না কিছু খাতায় লিখে দিয়ে আসবা। হ্যাঁ, মানে ধরো তুমি কোনো একটা বিষয় পারতেছো না, একদম খালি খাতা জমা দিবা না। হ্যাঁ, তুমি কোনো না কোনো আইডিয়া থেকে কোনো না কোনো, ঠিক আছে, আপাতন কোণ চেয়েছে বা প্রতিফলিত কোণ চেয়েছে, যেটাই হোক না কেন, তুমি কিছু না কিছু আইডিয়া থেকে লিখে দিয়ে আসো। স্যার হয়তো দয়া করলে তোমাকে 1 নাম্বার দিয়ে পাশ করিয়েও দিতে পারে। আর যারা ভালো করতে চাও তারা অবশ্যই সেই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বা আর লিখবা 1 পৃষ্ঠা কিংবা 1.5 পৃষ্ঠা। আল্লাহ হাফেজ।